রহমতে আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমরা আমাদের কমিউনিকেটিভ ইংলিশ এন্ড ফিজিক্যাল এডুকেশন, আমাদের কমিউনিকেটিভ ইংলিশ এন্ড ফিজিক্যাল এডুকেশন যে সাবজেক্টটা রয়েছে, এটার গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি। Our today's lesson is about describe sports personalities, describe a sports that you like most, sports commentary and physical fitness. এই 4টা টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সো কমিউনিকেটিভ ইংলিশ ইন ফিজিক্যাল এডুকেশন, এটা বেসিক্যালি আমাদের ফিজিক্যাল এডুকেশনের 60 মার্কসের একটা এক্সাম হয় এই সাবজেক্টের, রিটেন এক্সাম 60 মার্কসের। সো সেখানে অনেকগুলো টপিক আসে, সিন কম্প্রিহেনশন থাকে, কোন কোন ক্যাটাগরিতে কোশ্চেন হয় এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও আমরা আলোচনা করেছি। সিন কম্প্রিহেনশন থাকে, প্যাসেজ থেকে কোশ্চেন দেওয়া থাকে, সেখান থেকে অ্যান্সার ফাইন্ড আউট করে লিখতে হয়। আমরা এর আগেও এটার উপরে ক্লাস নিয়েছি। সো আজকে এখানে যেহেতু স্পোর্টস এর সাথে ফিজিক্যাল ইংলিশের যে রিলেশনশিপ, আমাদের ফিজিক্যাল এডুকেশনের সাথে ইংরেজির যে কম্বিনেশন, এখান থেকে আমাদের ফিজিক্যাল এডুকেশন প্লাস স্পোর্টস এই বিষয়ের উপরে কোশ্চেন থাকে অনেক বেশি। তো স্পোর্টস রিলেটেড বিভিন্ন টপিক থাকে এখানে, যে কারণেই আমাদের এখানে সিলেবাসে রয়েছে স্পোর্টস পার্সোনালিটি ডিসক্রাইব করা, অর্থাৎ কোনো একজন স্পোর্টস পার্সোনালিটি সম্পর্কে লিখতে বলতে পারে। সেটা হতে পারে কোনো ফুটবলার, হতে পারে কোনো ক্রিকেটার, হতে পারে কোনো অ্যাথলেট, যে কোনো ধরনের স্পোর্টস পার্সোনালিটি। সো আমরা এখানে ডেমো দেখব জাস্ট কেমন হতে পারে আর আমরা কিভাবে এটাকে লিখতে পারি। সো আমরা যখনই, আর এটার পাশাপাশি রয়েছে ডিসক্রাইব আ স্পোর্টস দ্যাট ইউ লাইক মোস্ট। আপনি একটা স্পোর্টস সম্পর্কে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ড করে। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং যত ভালো, আপনি তত ভালো মার্ক ক্যারি করতে পারবেন। সো একটা স্পোর্টস যেটা আপনি পছন্দ করেন সেটা সম্পর্কে কয়েকটা সেন্টেন্স লেখা, এরকমটাও পরীক্ষাতে আসে। এরপর স্পোর্টস কমেন্ট্রি কিভাবে করতে হয়, অথবা যে কোনো একটা ম্যাচের কমেন্ট্রি কিভাবে করা হয়, ওয়ে অফ স্পোর্টস কমেন্ট্রি। সো এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক। এবং ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে স্পোর্টস, এই যে ইংরেজিতে প্যাসেজ আসে, অনেক সময় শর্ট প্যারাগ্রাফ আসে, অথবা কিছু সেন্টেন্সও এখানে আসে। সো যে কারণেই আজকে আমরা প্রথমে স্পোর্টস পার্সোনালিটি নিয়ে আলোচনা করব। সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? সবাই শুনতে পাচ্ছেন? কেউ রেসপন্স করছেন না। আপনারা কি আমার কথা শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্পোর্টস পার্সোনালিটি ঠিক এরকম থাকে যে লিওনেল মেসি সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লিখুন, এরকম থাকতে পারে। অথবা আপনার হতে পারে যে যেকোনো নিচের যেকোনো একজন স্পোর্টস পার্সোনালিটি সম্পর্কে লিখুন। সেখানে লিওনেল মেসি থাকতে পারে, দিয়েগো ম্যারাডোনা থাকতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদো থাকতে পারে, ঠিক আছে, উসাইন বোল্ট থাকতে পারে, মুস্তাফিজুর রহমান থাকতে পারে, মাশরাফি বিন মুর্তজা। আমাদের সিলেবাস থেকে কিছুই থাকতে পারে। তো আমি কয়েকজন স্পোর্টস পার্সোনালিটির ইনফরমেশন আপনাদের দিব। এটার পাশাপাশি আপনারা, আমি যেভাবে দিয়েছি এভাবে না পেরে যদি আপনারা মনে করেন যে আরো সহজ হয়ে আপনাদের কাছে আছে, সেভাবে আপনারা দিতে পারেন। তবে এখানে ওই যে ব্যক্তি বা যে পার্সোনালিটি সম্পর্কে কোশ্চেন আসবে, তার সম্পর্কে আমাদের জ্ঞান রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথমেই দেখব লিওনেল মেসি, স্পোর্টস লিজেন্ড লিওনেল মেসি সম্পর্কে। লিওনেল মেসি ইজ অ্যান আর্জেন্টাইন প্রফেশনাল ফুটবলার। লিওনেল মেসি ইজ অ্যান আর্জেন্টাইন professional footballer, widely considered one of the greatest players of all time. সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে, সর্বকালের সেরা খেলোয়াড় যাদেরকে ধরা হয় তার মধ্যে তাকেও ধরা হয় যে one of the greatest player of all time, সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবেও তাকে বিবেচনা
করা হয়। তার ফুল নেম কি? ফুল নেম হচ্ছে লিওনেল আন্দ্রেস মেসি, বাট তাকে কি নামে ডাকা হয়? লিও মেসি নামে ডাকা হয়। তাকে মোস্ট অফ দ্য টাইম লিও মেসি বা মেসি বলে ডাকা হয়। জন্মগ্রহণ করেন 24 জুন, born in 24 June 1987 in রোজারিও, আর্জেন্টিনা। আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। মেইন পজিশন, তার মেইন পজিশন কি? ফরওয়ার্ড। ফরওয়ার্ড মিন্স কি? ফুটবল খেলায় ফরওয়ার্ড একটা পজিশন। ফরওয়ার্ড মিন্স দ্য প্লেয়ার হু মেইনলি ট্রাইস টু স্কোর গোলস। ফরওয়ার্ডে যারা খেলে তারা চেষ্টা করে স্কোর করার জন্য বা গোল করার জন্য। তাহলে লিওনেল মেসির ফুল নেম আমরা জানলাম, তার জন্ম তারিখ এবং কোথায় জন্মগ্রহণ করেছে সেটা জানলাম। 24শে জুন 1987 সালে। কোথায় জন্মগ্রহণ করেছে? কোথায় জন্মগ্রহণ করেছে? হ্যালো? ওসারিও, আর্জেন্টিনা। রোজারিও, আর্জেন্টিনা, রাইট। এরপরে তার মেইন পজিশন কি? ফরওয়ার্ড। এইটুকু লিখলেই হবে, ফরওয়ার্ড টুকু লিখলেই হবে। এখন সে বর্তমানে কোন টিমে খেলছে? ক্লাবের পক্ষে খেলছে, ইন ক্লাব ইন্টার মিয়ামি, যেটাকে মেজর লিগ সকারের একটা ক্লাব, ইউএস এর। আপনারা জানেন এখানে ডেভিড বেকহামের ক্লাব এটা। ডেভিড বেকহাম সহ আরো অন্যান্য শেয়ার আছে, বাট মেইনলি ফোকাস অন দ্য ডেভিড বেকহাম। ন্যাশনাল টিম আর্জেন্টিনা, and also he is the captain of both। এই যে ক্লাবের প্লাস ন্যাশনাল টিমের বোথ জায়গাতে সে ক্যাপ্টেন এর ভূমিকা পালন করে থাকে। তাহলে এখানে আমরা কিন্তু তার একটা সামারি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, বাট আমাদের একটু বাংলায় মনে রাখতে হবে। তারপরে আমরা এটাকে সহজ ভাষায়, ইংরেজিতে দেখেন কত সহজ ভাষায় দিয়েছি, সহজ ভাষায় এটাকে ভেঙে ভেঙে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারা যাবে। দেখেন এখানে পয়েন্ট আউট করে দিয়েছি, অনেকগুলো পয়েন্ট করে দিয়েছি যাতে করে লিখতে সুবিধা হয়। র্যান্ডমলি যদি প্যারাগ্রাফের মতো করে লেখা থাকে তখন কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়ে যায়, বাট এখানে পয়েন্ট করে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর্লি ক্যারিয়ার, তার ক্যারিয়ার কিভাবে ছিল? মুভ টু স্পেন এট এজ 13। 13 বছর বয়সে স্পেনে তার পরিবার মুভ করে। কি কারণে মুভ করে? টু জয়েন দ্য ফেমাস ক্লাব বার্সেলোনা। বার্সেলোনায় জয়েন করার জন্য 13 বছর বয়সে মেসির এজ যখন 13, তখন তারা স্পেনে, তার পরিবার স্পেনে মুভ করে। where he became a star, যেখানে সে একজন স্টার বা বিখ্যাত খেলোয়াড় হয়েছেন ইন বার্সেলোনা। তারকা। কি অ্যাচিভমেন্টস, এখানে তার জীবনের সবকিছু আমরা পড়ছি না, বাট এখানে আমরা চেষ্টা করছি হাইলাইটিং কিছু পয়েন্ট আমরা জানার জন্য বা আলোচনা করার জন্য। হি হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য মোস্ট ব্যালন ডিওর অ্যাওয়ার্ডস, which means the best player in the world। আপনারা জানেন যে ব্যালন ডিওর অ্যাওয়ার্ডটাকে পৃথিবীর সেরা খেলোয়াড়কেই দেওয়া হয়। সো হি হোল্ড দ্য রেকর্ড, সে রেকর্ডটা ধরে রেখেছে ফর দ্য মোস্ট ব্যালন ডিওর অ্যাওয়ার্ডস উইথ 8, অর্থাৎ 8 বার সে ব্যালন ডিওর জিতে পৃথিবীর সেরা খেলোয়াড় যে অ্যাওয়ার্ড, সেটা এই রেকর্ডটা 8 বার, সবচেয়ে বেশি সে এই রেকর্ডটা তার দখলে। তার চেয়ে বেশি আর কেউ আজ পর্যন্ত পৃথিবীতে ব্যালন ডিওর জিততে পারেনি। তাহলে কতবার ব্যালন ডিওর জিতেছে মেসি, লিওনেল মেসি? 8 বার। 8 times। He has won a total of 45 team trophies। সে টোটাল 45টা টিম ট্রফি জিতেছে, এখন আরো বেশি। লাস্ট ইন্টার মিয়ামি মেজর লিগ সকারের ট্রফিটাও জিতেছে, সেটা প্রিভিয়াস। জি জি, বলে এখন 48 ট্রফি। 48, এটা প্রিভিয়াস টপিক ছিল, তো এখানে কারেকশন থাকতেই পারে। সো 48 যদি হয় তাহলে 48 টিম ট্রফিস, মেকিং him the most decorated player ever।
এই ট্রফিগুলো অ্যাকচুয়ালি সে এমন এমন ট্রফি জিতেছে যেটা পৃথিবীতে যে কোনো খেলোয়াড়ের জন্য খুবই কাল্পনিক মনে হতে পারে, যে খুবই স্বপ্নও হতে পারে। সে এমন কোনো ট্রফি নাই যে এটার মধ্যে নাই, এমনটাই ধরা হয় যে পৃথিবীর সেরা সেরা অর্জন তার দখলে রয়েছে। সো এজন্যই তাকে এই ট্রফিগুলোই তাকে বানিয়েছে কি মোস্ট ডেকোরেটেড প্লেয়ার এভার, সর্বকালের সবচেয়ে ডেকোরেটেড, সৌজন্য বা সৌন্দর্যপূর্ণ খেলোয়াড়। He won the FIFA World Cup with Argentina. সে আর্জেন্টিনার হয়ে FIFA World Cup-ও জিতেছে। এরপরে he scored over 850 goals in his career. সে 850 এর বেশি তার ফুটবল ক্যারিয়ারে সে 850 এর বেশি স্কোর করেছে বা গোল করেছে। মেসি is famous for his incredible dribbling. মেসি ফেমাস কিসের জন্য? ফর হিজ ইনক্রেডিবল, অবিশ্বাস্য, অনেক সৌন্দর্যপূর্ণ, খুবই চমৎকার ড্রিবলিং এর জন্য। হিজ স্কিল ইন স্কোরিং গোলস অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু পাস দ্য বল পারফেক্টলি টু হিজ টিমমেট। তার স্কিল, গোল করার যে দক্ষতা, এবং তার যে দক্ষতা, কিসের দক্ষতা? টু পাস দ্য বল পারফেক্টলি। আপনারা মেসির পাসগুলো নিশ্চয়ই দেখেছেন। সো পারফেক্টলি পাস দেওয়ার দক্ষতা টু হিজ টিমমেট, তার টিমমেটদেরকে। হি ইজ আ ট্রুলি লিজেন্ডারি ফিগার ইন দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্টস। সে বিশ্ব ক্রীড়া জগতে সে আসলে একজন লিজেন্ডারি ফিগার, লিজেন্ডারি প্লেয়ার, লিজেন্ডারি স্যার একটা স্পোর্টস কোশ্চেন করতে পারসন। পারি? জি বলেন। স্যার বর্তমানে কিন্তু আসলে ধরা হয় মেসিকে ধরা সবচেয়ে সেরা ড্রিবলার, আর নেইমার জুনিয়রকে ধরা সবচেয়ে সেরা স্কিল। এখন স্কিল এবং ড্রিবলিং এই দুইটা জিনিস আসলে কি, একটু ক্লিয়ারলি বললে ভালো হয় আর কি। ড্রিবলিং মিন্স বল নিয়ে আপনি এগিয়ে যাওয়াটাকে বোঝায়। ড্রিবলিং করে, ড্রিবল করে বল পায়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর স্কিল মিন্স বিভিন্ন টেকনিক বোঝায়, বিভিন্ন দক্ষতা রয়েছে, যে দক্ষতাগুলো শুধু ড্রিবলিংটাও কাইন্ড অফ স্কিলের মধ্যে ড্রিবলিংটা পড়ে, বাট শুধু ড্রিবলিং হচ্ছে স্কিলের একটা পার্ট। আপনি ফর এক্সাম্পল ওয়েন রুনির কিক দেখেছেন, আপনি লাস্ট বাংলাদেশের একটা ম্যাচে আমাদের হামজা চৌধুরীর বাইসাইকেল কিক দেখেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর বাইসাইকেল কিক দেখেছেন। সো এটা কাইন্ড অফ স্কিল, ওটা কিন্তু ড্রিবলিং না। বুঝতে পেরেছেন? বল নিয়ে আপনি কতজন মানুষকে ড্রিবলিং করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এই বল নিয়ে উইথ বল এগিয়ে যাওয়াটাকেই বলা হয় ড্রিবলিং। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে লিওনেল মেসি সম্পর্কে জানলাম। এখানে আপনারা শর্টলি নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যারাডোনা এরকম কয়েকজন মানুষের সম্পর্কে একটু ধারণা রাখার চেষ্টা করবেন, যাতে করে কয়েকটা লাইন তার সম্পর্কে লিখতে পারেন। এই যে লিওনেল মেসি সম্পর্কে যে তথ্যগুলো আমরা পড়েছি, এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? অনেকে ইংরেজিটাকে ভয় পান, কারণ না কি স্যার, এরকম কোনো সমস্যা নেই। ভয় পেয়েছেন বা বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, রমজান আহমেদ লাভ রিয়াক্ট দিচ্ছেন, তার মানে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে স্পোর্টস পার্সোনালিটি, এখন যদি বলে যে আপনার নিচে 2টা বা 3টা টপিক, 3টা স্পোর্টস পার্সোনালিটি দেওয়া থাকে, হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো, হতে পারে মাশরাফি বিন মুর্তজা, হতে পারে লিওনেল মেসি, অথবা উসাইন বোল্ট, এরকম কয়েকজনের, এখান থেকে যে কোনো একজনের স্পোর্টস পার্সোনালিটি সম্পর্কে লিখতে বলতে পারে, অথবা আপনার নিজের পছন্দ মতো একটা স্পোর্টস পার্সোনালিটি সম্পর্কে লিখতে বলতে পারে। তখন কি আমরা পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো স্যার। জি স্যার, পারবো ইনশাল্লাহ।
ওকে, ভেরি গুড। এখন আমরা তো মেসি সম্পর্কে জানলাম, একজন এখানে মেসির কিছু, আচ্ছা মেসি সম্পর্কে জেনেছি। এখন আমরা আসি একটু উসাইন বোল্ট। আপনারা এই নামটা শুনেছেন না? স্পোর্টসে, অ্যাথলেটিক্স এর খুবই জনপ্রিয় একজন বিশ্ব তারকা যাকে বলা হয়, উসাইন বোল্ট, দ্য ফার্স্টেস্ট ম্যান অ্যালাইভ। এখনো পর্যন্ত উসাইন বোল্ট আছে, তার চেয়ে দ্রুত গতির মানুষ পৃথিবীতে বর্তমান সময়ে কেউ নাই। এখনো পর্যন্ত তার রেকর্ড কেউ ভাঙতে পারেনি এবং সে বেঁচে আছে। উসাইন বোল্ট is a retired sprinter. Sprinter means kind of runner. রানিং অনেকগুলো ইভেন্ট আছে, আমরা পড়েছি অ্যাথলেটিক্সে আমাদের ফার্স্ট সেমিস্টারে। রানিং ইভেন্ট রয়েছে, সেখানে 100 মিটার স্প্রিন্ট আছে, 200 মিটার, 400 মিটার স্প্রিন্ট আছে, আরো অন্য অনেক ইভেন্ট আছে। সো উসাইন বোল্ট একজন রিটায়ার্ড স্প্রিন্টার, অর্থাৎ অবসরপ্রাপ্ত স্প্রিন্টার। সে দৌড়বিদ। স্প্রিন্টার মিন্স স্পিডে যে দৌড় দেয় যারা, তাদেরকে মূলত স্প্রিন্টার বলা হয়। স্প্রিন্ট দৌড়ের ইভেন্ট গুলো যারা করে তাদেরকে স্প্রিন্টার বলা হয়। সো রিটায়ার্ড, অলরেডি সে অ্যাথলেটিক্স থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে। এখন শোনা যায় উসাইন বোল্ট ফুটবল খেলেন, এটা শোনা যায়, ক্লাবে ফুটবল খেলেন। ওকে, সো ফ্রম জ্যামাইকার আগে লিওনেল মেসি কে দেখলাম আর্জেন্টাইন, সেম ওয়েতে উসাইন বোল্ট হচ্ছে জ্যামাইকার। He is widely known as the greatest sprinter of all time. তাকে ধরা হয় সর্বকালের সেরা দৌড়বিদ, সর্বকালের সেরা দৌড়বিদ। নরমালি অ্যাথলেটিক্সে যতগুলো ইভেন্ট আছে, অ্যাথলেটিক্সের আপনারা অনেকগুলো ইভেন্ট দেখেছেন, রানিং ইভেন্ট আছে, জাম্পিং ইভেন্ট আছে, থ্রোয়িং ইভেন্ট আছে। তো যতগুলো ইভেন্ট আছে, সবচেয়ে অ্যাট্রাকটিভ ইভেন্ট হচ্ছে 100 মিটার স্প্রিন্ট। এবং এটার উপরেই বেচ করেই ওই যে দ্রুততম মানব, এটার উপরেই বেচ করে দ্রুততম মানব বাছাই করা হয়। তার ফুল নেম কি? উসাইন এসটি লিও বোল্ট। তাকে এটাকে আবার তাকে বলা হয় লাইটনিং বোল্ট, অর্থাৎ এটা তার একটা স্পেসিফিক পোজের কারণে। সো এই লেফট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথম যে ছবি, এই পোজের কারণেই, এটা তার একটা ঐতিহাসিক পোজ উসাইন বোল্টের। সবাই শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, সো ফুল নেমটা আমরা দেখলাম। জন্মগ্রহণ করেছে জামাইকাতে আগস্ট 21, 1986। আমরা মেসিকে দেখলাম 87। জামাইকাতে সে জন্মগ্রহণ করেছে। স্পোর্টস, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, রানিং অথবা স্প্রিন্ট। স্প্রিন্টিং অ্যাকচুয়ালি রানিং এর পার্টই হচ্ছে স্প্রিন্ট। সো স্পোর্টস কি? অ্যাথলেটিক্স বলতে পারেন, অ্যাথলেটিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ডের, অর্থাৎ অ্যাথলেটিক্স যে ট্র্যাকে রানিং করা হয়। এই যে রাইট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাথলেটিক ট্র্যাক দেখতে পাচ্ছেন, সবাই যার যার লেনে দৌড়ায় এই ট্র্যাকে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন উসাইন বোল্ট কিন্তু সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে গিয়েছে। Main achievement: he is the only athlete to win the 100 meter and 200 meter race at 3 straight Olympic Games. 2008, 12 এবং 16 সালে যে অলিম্পিক গেমস গুলা হয়েছে, এই তিনটা অলিম্পিকে সেই একমাত্র অ্যাথলেট যে 100 মিটার এবং 200 মিটারে গোল্ড মেডেল অর্জন করেছে, গোল্ড মেডেলিস্ট, চ্যাম্পিয়ন হয়েছে। তার রেকর্ডের মধ্যে কি ছিল? সবচেয়ে আকর্ষণীয় যে রেকর্ড, 100 মিটার। 100 মিটারের তার টাইমিং ছিল 9.58 সেকেন্ডস। এটা খুবই ইম্পর্টেন্ট। সর্বকালের সেরা
দ্রুততম মানব বলা হয় উসাইন বোল্টকে। তার যে ওয়ার্ল্ড রেকর্ড, এই ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে 9.58 সেকেন্ড। এই উইদিন 9.58 সেকেন্ড সে 100 মিটার দৌড়াতে সময় নিয়েছিলেন 9.58 সেকেন্ড। হি ইজ দ্য ফার্স্ট হিউম্যান এভার রেকর্ডেড। এই অ্যাজ এ হিউম্যান বিইং সেই প্রথম এই রেকর্ডটা করে। এত দ্রুত তার সাথে 100 মিটার দৌড় সম্পন্ন করা মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কেউ পারে নাই উইদাউট উসাইন বোল্ট। বুঝতে পেরেছেন? তাহলে উসাইন বোল্ট 100 মিটার দৌড়ে যে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন সেই টাইমিংটা কত ছিল? 9.58 9.58 yes 9.58 200 meters তার রেকর্ড কি? অল রেকর্ড 200 মিটার 19.19 সেকেন্ড 19.19 সেকেন্ডে সে 200 মিটার অতিক্রম করে। এটা তার 200 মিটারের রেকর্ড। ফেমাস কিসের জন্য? ফর হিজ অ্যামেজিং স্পিড, his fun and charismatic personality, and his iconic lightning bolt pose after winning. যখন সে চ্যাম্পিয়ন হয় নরমালি বা ফার্স্ট হওয়ার পরে সে এই পোজটা দিয়ে থাকে। রাইট সাইডে যে পোজটা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট সাইডে এই পোজটা দিয়ে থাকে, এই পোজ। সো এই পোজের জন্য সে খুবই খুবই বিখ্যাত। পোজ এবং সেলিব্রেশন কি সিনোনিমস? জি জি, পোজ এবং সেলিব্রেশন দুটো কি শব্দ ওয়ার্ড কি সিনোনিমস? নো সিনোনিম। সেলিব্রেশনটা অ্যাকচুয়ালি সেলিব্রেশনের একটা পার্ট হতে পারে পোজ, বাট সেলিব্রেশন তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে হতে পারে। আপনি কেউ ডান্স করলো সেটা তো সেলিব্রেশন হতে পারে। আপনারা ইদানিং ফুটবলে দেখবেন যে অনেকে গোল করার পরে ডান্স করে, দেখেছেন না? জি স্যার, সাম্বা ড্যান্স করে অনেকেই। হ্যাঁ, অনেকে ডান্স করে, অনেকে এটা অ্যাকচুয়ালি সেলিব্রেশনের একটা পার্ট হতে পারে কোচ, বাট নট আপনি পুরো সেলিব্রেশনটা ওভাবে ধরতে পারবেন না যে ওটা সিনোনিম এক্স্যাক্টলি ধরতে পারবেন না। বিকজ আপনি ক্রিকেটে দেখবেন এক একটা প্লেয়ার উইকেট নেওয়ার পরে এক এক রকম সেলিব্রেট করে, এক এক স্টাইলে সেলিব্রেট করে। কেউ কেউ পোজ দিয়ে দাঁড়ায়, কেউ কেউ এটাকে ডিগবাজি দিয়ে, আপনারা ইভেন ফুটবলেও দেখবেন যে ডিগবাজি দেয়, গোল করার পরে ডিগবাজি দিয়ে সেলিব্রেট করে। সো অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হতে পারে। পোজ হচ্ছে স্পেসিফিক একটা স্টাইল। আপনারা ছবি তোলার সময় বিভিন্ন পোজে দাঁড়ান না? আমি নিজে দাঁড়াই, তো আপনারাও নিশ্চয়ই দাঁড়ান। সো পোজ, দ্যাট ইজ কল্ড পোজ। উসাইন বোল্ট incredible talent and friendly nature made him a global sports icon. সে খুবই সাদা মনের মানুষ, খুবই ফানি একজন মানুষ এবং খুবই সাদা মনের ফ্রেন্ডলি মানুষ। তার এই যে গুণাগুণগুলো তাকে একটা বিশ্ব স্পোর্টসে, গ্লোবাল স্পোর্টসের আইকন হিসাবে তৈরি করেছে তার এই গুণাগুণগুলো। He is a legend who changed the world of athletics forever by running faster than anyone else in history. সে একজন লিজেন্ড, একজন আইকন, যে পুরো অ্যাথলেটিক্সের বিশ্ব অ্যাথলেটিক্সের যে ভাবমূর্তি এটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, আগে মানুষ 100 মিটার দৌড়াইতে এই ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলোতে 10 সেকেন্ড বা তার বেশি সময় লাগতো। তো এই 10 সেকেন্ড থেকে 9 সেকেন্ডে আসতে, অর্থাৎ 9 পয়েন্ট সামথিং, 10 এর কম, 9 সেকেন্ডে আসতে সময় লেগেছে 100 বছর। কত বছর বলেছি? 100 বছর। 100 বছর। এখন কেন? 100 বছর আগে যে স্টাইলের মাঠ ছিল, যে প্রযুক্তি ছিল, এখন কিন্তু সেই প্রযুক্তি নাই। 100 বছর আগে প্লেয়ারদের জীবনের মান যেমন ছিল এখন কিন্তু সেরকম নাই। 100 বছর আগে ট্রেনিং মেথড আর এখন 100 বছর পরের ট্রেনিং মেথড কিন্তু একরকম না।
আপনি যদি আপনাদের বাপ দাদাদের ফুটবল খেলার গল্প শুনেন, তাদের কাছে শুনবেন যে উমুকের পায়ে খুব ভালো শট। শট মানে কি, যে খুব জোরে জোরে বল মারতে পারে সেই খুব ভালো প্লেয়ার। সেই আমলে ছিল। বল দেখবেন উঁচু করে হাই মারে, যে মানে উপরের দিকে কিক মারে। এরকম প্লেয়ারকে তারা খুব মানে ভালো প্লেয়ার মনে করত। এখন কি আর সেই যুগ আছে? নিশ্চয়ই না। অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন যে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে স্কিল বা পুরো ট্রিক্স, ফুটবলটাকে, মডার্ন ফুটবলটাকে আরো জনপ্রিয় করেছে। আগের মতো সেই রকম কিন্তু নাই। আপনারা এখান থেকে ৫০ বছর আগের ৫০ বছর দরকার নাই। এখান থেকে ১৫ বছর আগের বাংলাদেশের ফুটবলের দেখবেন। একটা সময় ছিল টার্ফের কোনো মাঠ ছিল না, আর্টিফিশিয়াল গ্রাসের কোনো মাঠ ছিল না। কাদার মধ্যে খেলা হইতো। এখন দেখবেন যে খুবই সুন্দর, সুন্দর। একটা সময় ছিল মানুষের জুতা, ভারী, ভারী জুতা নিয়ে বুট পরে খেলতো। এখন দেখবেন যে কত লাইট ওয়েট, একটা জুতার দাম ২০,০০০, ২৫, ৩০,০০০ টাকা দিয়ে ফুটবলের জুতা কিনছে। আমি মানে বাংলাদেশী প্লেয়ারদের কথা বলছি। আর যারা আইকন প্লেয়ার, সারা পৃথিবীতে সেরা খেলোয়াড়, তাদের তো সেগুলার হিসাব আলাদা। তাদের তো আরো অনেক বেশি। তাদের পায়ের সাইজ অনুযায়ী কোন শেপের জুতা পরে সেইভাবে তাদেরকে ডিজাইন করা। তো এখন অনেক প্রযুক্তি চেঞ্জ হয়েছে। আমি যখন স্কুলে ফুটবল খেলেছি আমার মনে আছে, আমি মাদ্রাসায় পড়তাম। তো যখন ইন্টার স্কুল খেলতাম, আমি ওই সময় বাংলা বুট পরে খেলেছি। আপনারা যদি কেউ এখানে ফুটবল খেলে থাকেন, তাহলে ওই ছোটবেলার কথা মনে করলে বুঝবেন যে বাংলা বুট ছিল আর ইংলিশ বুট ছিল। ইংলিশ বুটে অনেকগুলো স্পাই ছিল, ১৩, ১৪টা, ১৫টা করে স্পাই থাকতো। আর বাংলা বুটে ৬টা, সম্ভবত ৬টা থেকে ৮টা স্পাই থাকতো। আর ওই তলায় ৪ সাইড দিয়ে তার কাটা বা পেরেক দিয়ে আটকানো থাকতো। এখানে ফুটবল খেলেছেন আগে বুট পরে এমন কেউ আছেন? আমাদের কেউ আছেন যে ভালো ফুটবল খেলোয়াড়, ঢাকা লীগ খেলেছেন, এরকমও দেখেছি। তো যদি ক্লাসে থাকেন তাইলে নিশ্চয়ই বলতে পারবেন। বা আপনারা নিশ্চয়ই খেলা দেখলেও বলতে পারবেন। তাই কিনা? জি স্যার। সো আগের সময়ের যে বুটের যে কোয়ালিটিস, এখনকার সময়ে আগের সময়ে যে বুটের কোয়ালিটি ছিল, এখনকার সময়ে কিন্তু তার চেয়ে ডিফারেন্ট। এখন অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তায় এখন বুটগুলা তৈরি করছে মেশিনের মাধ্যমে, এত সুন্দর করে বুটগুলার ফিনিশিং দিচ্ছে, টেম্পার দিচ্ছে কত সুন্দর করে। এখন আসেন, পরীক্ষাতে এরকম একটা টপিক দেখা যায় যে মাঝে মাঝে আসে, যে আপনি আপনার ফেভারিট স্পোর্টস যেটাকে আপনি পছন্দ করেন সেটা সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লিখেন, বা এরকম, বা একটা শর্ট কয়েক লাইনে ৫ সেন্টেন্সের বা ১০ সেন্টেন্সের লিখেন। সো মাই ফেভারিট স্পোর্টস ফুটবল। এখানে আমি ফুটবল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো গেম দিতে পারেন। বাস্কেটবল দিতে পারেন, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এটসেট্রা। The sports I like the most is football. It is the world's most popular sports. আমি যে খেলাটাকে সবচেয়ে পছন্দ করি সেটা হচ্ছে কি, ফুটবল। ফুটবলটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তার মানে এই না যে আমি পার্সোনালি আমি পছন্দ করি খুব বেশি ফুটবল, বিষয়টা এরকম ভাবার কিছু নাই। আমি সব খেলাই পছন্দ করি এবং সব খেলা খেলতেই পছন্দ করি। সব খেলার রুলস রেগুলেশন জানতে পছন্দ করি। বাট এখানে যেহেতু একটা স্পেসিফিক স্পোর্টস এর কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার স্পোর্টস। এটা পৃথিবীর সবচেয়ে পপুলার ক্রীড়া। এখানে এখন যেহেতু আপনার স্পোর্টস সম্পর্কে বলতে বলেছে, সেহেতু কিছু বেসিক রুলস বা এটা সিস্টেম সম্পর্কে আলোচনা করলেই কিন্তু হয়ে যায়। দেখেন, টিমস এন্ড প্লেয়ার্স। দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস। এই ফুটবল যে গেম, এটা খেলা হয় দুইটা টিমের মধ্যে, অর্থাৎ মাঠে দুইটা টিম খেলে। ইচ টিম হ্যাজ
11 players on the field at one time. একসাথে মাঠে কতজন খেলতে পারে? 11 জন। 10 players and 1 goalkeeper. এই 11 জনকে যদি আমরা ভাগ করি, একজন গোলকিপার থাকে আর বাকি 10 জন খেলোয়াড় থাকে। গোল স্কোর কিভাবে হয়? দ্য মেইন গোল ইজ টু, এই খেলার প্রধান উদ্দেশ্য কি, লক্ষ্য কি? দ্য মেইন গোল ইজ টু স্কোর মোর গোলস দেন দ্য আদার টিম। মেইন লক্ষ্য হচ্ছে অপোনেন্ট টিমের চেয়ে বেশি গোল দেওয়া। আমরা যখন ফুটবল কম্পিটিশন করি এক দলের সাথে অন্য দলের, আমাদের টার্গেট থাকে কি গোল খাওয়া নাকি তাদের চেয়ে বেশি গোল দেওয়া? গোল দেওয়া স্যার। গোল দেওয়ার টার্গেট থাকে। A goal is scored when the ball goes completely into the opponent's net. একটা গোল হয় কখন? When the ball goes, যখন বলটা যায় কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে into the opponent's net, অর্থাৎ অপোনেন্টস এর নেটে বা অপোনেন্টের গোল লাইনটাকে ক্রস করে। নেট বলতে এখানে গোল লাইন ক্রস করাটাকেই বোঝাচ্ছে। নরমালি বল তো গোল লাইন ক্রস করা মানেই সেটা নেটে চলে যায়, নেটের পেছনে, গোল পোস্টের পেছনে নেট আটকানো থাকে। তো দেখা যায় যে এই অপোনেন্টের গোল লাইন ক্রস করলে, গোল লাইন ক্রস করার পরে তো আর মানুষ বল ধরতে পারে না, সো ওটা গোল অটোমেটিক চলে যায় নেটে। বেশি মোস্ট অফ দ্য টাইম এটা দেখা যায়। দ্য বেসিক রুল, কিছু কমন রুল, কি জিনিস? প্লেয়ার্স মাস্ট ইউজ দেয়ার ফিট। প্লেয়াররা কি করবে? দে হ্যাভ টু মাস্ট ইউজ দেয়ার ফিট, তাদের পা ব্যবহার করতে হবে। হ্যান্ড ওয়ার চেস্ট টু কন্ট্রোল অ্যান্ড পাস দ্য বল, হাত ব্যবহার করতে পারবে, বাট কখন? সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে কোন সময়। ফর চেস্ট টু কন্ট্রোল, চেস্টও ব্যবহার করা যাবে, কন্ট্রোল অ্যান্ড পাস দ্য বল, কন্ট্রোল করার জন্য, বল কন্ট্রোলিং এর জন্য, বল পাস করার জন্য। এখানে এই যে হাত লেখা আছে, তার মানে এখানে আপনাদের কনফিউশন হওয়ার কিছু নাই। হাত, প্লেয়াররা কি হাত ব্যবহার করতে পারে না ফুটবলাররা? ওটা তো হেড লেখা আছে স্যার। ও সরি সরি, আমি এটা তাহলে ভুল দেখেছি, সরি সরি। স্যার হাত ব্যবহার তো No গোল hand করতে পারে। are allowed, মানে পরে দিয়ে দিছে নো হ্যান্ড, জি জি, হাত ব্যবহার এক্স্যাক্টলি, করা ঠিক যাবে আছে। না। আমি এটা আমার এই দেখার মিস্টেক। আসলে আমি লম্বা সময় ধরে সেই বিকাল থেকে ল্যাপটপ নিয়ে বসে আছি, ল্যাপটপ নিয়ে কাজ করছি, যে কারণেই এটা আমার দেখার ভুল হয়েছে। ঠিক ওকে, আছে, সো আমি প্লেয়ার বসি মাস্ট, অনেক বেশি না, সেই কারণে এই সমস্যা। হাত শুধুমাত্র স্যার থ্রোইং এর সময় ব্যবহার করতে পারবে, এছাড়া অন্য সাইড তো শুধু আমি দেখছি না। জি, বল প্লেয়ার্স মাঠের মাস্ট বাইরে ইউজ গেলে দেয়ার তখন ফিট, করবে। তাদের পা ব্যবহার করতে পারবে, হেড ব্যবহার করতে পারবে, মাথা বা চেস্ট, এবং বুকও ব্যবহার করতে পারবে টু কন্ট্রোল এন্ড পাস দ্য বল, বল কন্ট্রোল করার জন্য এবং বল পাস দেওয়ার জন্য। নো হ্যান্ডস আর অ্যালাউড, স্যার থ্রোইং এর হাত সময় তো হ্যান্ড অ্যালাউ, ব্যবহার করা যাবে না। অনলি দ্য থ্রোইং এর গোলকিপার্স সময় ক্যান ইউজ দেয়ার হ্যান্ডস। গোলকিপাররা কি করতে পারবে? হাত ব্যবহার করতে পারবে। and only inside a স্পেশাল বক্স, অর্থাৎ ওই যে ডি বক্স যেটা থাকে না, গোলকিপার এই পেনাল্টি এরিয়া, এই দেখেন দা পেনাল্টি এরিয়া নিয়ার দ্যার ওন গোল, নিজের গোলে যে পেনাল্টি এরিয়া, ওখানে গোলকিপার হাত ব্যবহার করতে পারবে। এছাড়া ডিউরিং থ্রোইং এর সময় প্লেয়াররা কি করতে পারবে? এই হাত দিয়ে থ্রো করার রুলস, সো মাঠের বাইরে থেকে হাত দিয়ে থ্রো করতে পারবে। হাউ লং ইজ দ্য গেম? এই যে খেলা, এটা কত সময়ের, কেমন সময়ের? আ প্রফেশনাল ম্যাচ লেটস ফর 90 মিনিটস, 90 মিনিটের একটা প্রফেশনাল ফুটবল বা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ কতক্ষণের হয়? 90 মিনিটস। ডিভাইডেড ইনটু টু হাফস, দুইটা হাফে ভাগ করা হয়, অফ 45 মিনিটস ইজ, 45 মিনিট, 45 মিনিটে দুইটা অর্ধেকে ভাগ করা হয়, উইথ আ ব্রেক ইন দ্য মিডল কল্ড হাফ টাইম। এই মাঝখানে যে বিরতি, এটাকে বলা হয় হাফ টাইম। এই বিরতি, ফুটবলের বিরতি কতক্ষণ থাকে বলতে পারবেন কেউ? স্যার 15 মিনিট।
জি জি 15 মিনিট স্যার। 15 মিনিট। 15 মিনিট না, 15 মিনিটের বেশি না। হ্যাঁ স্যার, সর্বোচ্চ 15 মিনিট। ম্যাক্সিমাম 15 মিনিটস, অর্থাৎ নিয়মটা হবে এরকম যে নট মোর দ্যান 15 মিনিটস। 10 থেকে 15 স্যার। 15 মিনিট করে তাহলে সেটা স্পেসিফিক হয়ে গেল। 10 মিনিটও হতে পারে কন্ডিশন অনুযায়ী, বেশি হতে পারে, বাট নট মোর দ্যান 15 মিনিটস। 15 মিনিটের বেশি না, এটা ফিফা রুলস। আমরা অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আমাদের এই টার্মগুলো বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে আর কি। পরীক্ষার খাতায় যখন কেউ লিখবে 15 মিনিট, কেউ লিখবে 15 মিনিটের বেশি না, যে লিখবে 15 মিনিটের বেশি না তারটা বেশি ইফেক্টিভ হবে। ওকে, থ্যাংক ইউ। Football is an exciting game that requires players to have great skill. Football খুব একটা এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ, হাই ভোল্টেজ গেম অল টাইম ধরা হয় এটাকে। That requires players to have great skill, যেটা প্লেয়ারদের কি দরকার হয়, ভালো স্কিল দরকার হয়, লাইক ড্রিবলিং এন্ড শুটিং and lots of running and teamwork. এখানে অনেক দৌড়ানো প্রয়োজন হয়, দ্যাট মিন্স ইন্ডুরেন্স দরকার হয়, টিম ওয়ার্ক দরকার, টিমের কম্বিনেশন দরকার। ইট ইজ সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, হুইচ ইজ why everyone around the world loves to play and watch it. এটা খুবই সহজ, এই খেলাটা বোঝা খুবই সহজ, যে কারণেই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ এই ফুটবলটাকেই পছন্দ করে। এটা দেখতেও পারে কারণ এটা রুলস রেগুলেশনও বেশ সহজ, দেখলেই বোঝা যায়। গ্রামের মানুষজন দেখবেন যে একটা একটা মাঠে, আমাদের সাতক্ষীরাতে একটা একটা খেলায় যদি কল্পনা করতে পারবেন না, 10-20 হাজার করে গ্রামের মাঠে দর্শক হয়, গাছে উঠে আছে, ছাদের উপরে উঠছে, জি স্যার। বাড়ির চালের উপরে, টিনের চালের উপরে উঠছে। স্যার আমি একটা কথা বলি। জি বলেন। স্যার আজকে আমি একটা খেলা ধারাভাষ্য দিয়েছি স্যার, আমাদের এদিকে প্রায় 30 থেকে 40 হাজার দর্শক হয়েছিল স্যার। আনিসুর রহমান, ক্রীড়া ধারাভাষ্যকর, রাইট? জি স্যার। হ্যাঁ, আমি দেখি মাঝে মাঝে আপনার, মাঝে মাঝে বলতে এখন আমার প্রায়ই আপনার পোস্ট আসে আমার কাছে। জি স্যার, আপনি আমার ফ্যান। জি স্যার, আমি আপনার ফ্যান। ভেরি গুড। তাহলে আমরা একজন ক্রীড়া ধারাভাষ্যকারকে পেয়েছি আমাদের মধ্যে। আমি জানতাম, আপনারা অনেকে হয়তো জানেন না, বাট আমি ওনার ধারাভাষ্য দেখি মাঝে মাঝে, উনি বিভিন্ন খেলার অ্যানাউন্সও দেয়, ওনার ফেসবুকের মাধ্যমে জানতে পারি আর কি। আমার সাথে অ্যাড আছে। ওকে, থ্যাংক ইউ আনিসুর রহমান, থ্যাংক ইউ। ইয়েস স্যার। গ্রামগঞ্জের খেলাগুলো খুবই এনজয় করে। সো আপনি একটা ক্রিকেট ম্যাচও যদি দেন, দেখবেন অত দর্শক হয় না। ওকে, নাও আসেন, হোয়াট ইজ স্পোর্টস কমেন্ট্রি? স্পোর্টস কমেন্ট্রি কি? স্পোর্টস কমেন্ট্রি ইজ স্পোকেন description and analysis. You hear when you were watching a sporting event on TV or listening on the radio. স্পোর্টস কমেন্ট্রি আমাদের আনিসুর রহমান সেটা করেন, ধারাভাষ্যকর স্পোর্টস কমেন্ট্রি, যারা ক্রীড়া ধারাভাষ্য করে, বা যাদেরকে আমরা ধারাভাষ্যকার বলি বা কমেন্ট্রি বলি, কমেন্টেটর যাদেরকে আমরা বলি। একটি মিউট করে রাখবেন এমডি সালাম, একটু মিউট করে রাখবেন, থ্যাংক ইউ। সো এই কমেন্ট্রিটা কি? কথা বলা, স্পোকেন, ডিসক্রিপশন, বর্ণনা করা, এন্ড অ্যানালাইসিস করা। যখন আপনি শুনবেন, যখন আপনি কোনো একটা ম্যাচ দেখবেন, একটা স্পোর্টস ইভেন্ট দেখবেন, সেটা টিভিতে হতে পারে অথবা রেডিওতে হতে পারে। রেডিওতেও আমরা কিন্তু কমেন্ট্রি শুনি। টিভিতে যখন আমরা খেলা দেখি তখন কিন্তু আমরা স্পোর্টস কমেন্ট্রি শুনতে পাই। স্পোর্টস কমেন্ট্রি ইজ লাইভ। স্পোর্টস কমেন্ট্রি কি? সরাসরি, ওয়ার রেকর্ডেড। এটা কিন্তু রেকর্ডেডও হতে পারে, দেখবেন যে ইন্ডিয়ায় খেলা চলছে, বাংলাদেশে টি স্পোর্টস এটাকে পাবলিশ করছে, তো টি স্পোর্টস কিন্তু ইন্ডিয়ার ভাষা ল্যাঙ্গুয়েজ দিবে না। তারা কি করবে? তাদের স্টুডিওতে আবার লাইভ ওই টিভিতে খেলা দেখে তারা রেকর্ড করে এটা প্রচার করবে। এই সিস্টেম আছে।
সো লাইভ হতে পারে, রেকর্ডেড হতে পারে, কিসের কি ভার্বাল ন্যারেশন, মৌখিক উক্তি and analysis provided by a commentator during a sports event. একটা স্পোর্টস ইভেন্টের সময় যখন কমেন্টেটররা যে কথা বলে, ওই ম্যাচ সম্পর্কে কথা বলে, অ্যানালাইসিস করে, ম্যাচ সম্পর্কে তথ্য দেয়, সেটাই হচ্ছে স্পোর্টস কমেন্ট্রি। হাউ টু ক্রিয়েট গ্রেট স্পোর্টস কমেন্ট্রি। আপনি ভালো কমেন্ট্রি করতে চাইলে আপনার কি কি গুণাগুণ প্রয়োজন, কিভাবে আপনি অ্যাট্রাকটিভ এবং ভালো কমেন্ট্রি করতে পারেন। আমাদের এখানে যেহেতু আনিসুর রহমান আছেন, উনি ভালো বলতে পারবেন, তারপরেও আমরা কিছু পয়েন্ট দেখি, সেটা ওনারও কাজে লাগতে পারে। ক্রিয়েটিং গুড স্পোর্টস কমেন্ট্রি ইজ লাইক টেলিং অ্যান এক্সাইটিং স্টোরি অ্যাবাউট আ গেম। ওই যে খেলাটা দেখছেন, দেখে দেখে তো আপনি ব্রিফ করছেন, আপনি একটা খেলা দেখছেন এবং সেটাকে ব্রিফ করছেন, মানুষের কাছে তুলে ধরছেন যে এখানে আসলে কি হচ্ছে, কে কিভাবে খেলছে, কোন প্লেয়ার কিভাবে ড্রিবলিং করছে, এই টিম এর আগের ম্যাচগুলোতে কি করেছে, এই ম্যাচে তারা কেমন পারফর্ম করছে, অ্যানালাইসিস করা, মানুষের সামনে তাদের সম্পর্কে উপস্থাপন করা, তুলে ধরা। সো প্রথম পয়েন্টটা খেয়াল করেন, আন্ডারস্ট্যান্ড দ্য স্পোর্টস ডিপলি। ওই খেলাটাকে, যে খেলার স্পোর্টস, যে স্পোর্টসটাকে আপনি কমেন্ট্রি করবেন, ফর এক্সাম্পল ফুটবল, তাহলে আপনাকে ফুটবল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, ডিপলি। আপনি ক্রিকেটের কমেন্ট্রি করতে চান, আপনার ক্রিকেট সম্পর্কে ডিপলি ধারণা রাখতে হবে। নো দ্য রুলস, নিয়ম জানতে হবে। আপনি যদি নিয়ম না জানেন, তাহলে কিন্তু আপনি যদি রুলস না জানেন, তাহলে কিন্তু আপনি কমেন্ট্রি করতে পারবেন না। নো দ্য স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি সম্পর্কেও জানতে হবে। টেকনিক্যাল যে ব্যাপারগুলো খেলার মধ্যে ঘটে, স্ট্র্যাটেজি, ওই কোন ফরম্যাট ইউজ করছে, তারপরে তারা কোন স্ট্র্যাটেজি ফলো করছে। যত রিসোর্সফুল কমেন্টেটর হবে, তত মানুষ বেশি শুনবে। আপনারা আবিদ হাসান সামি এই ব্যক্তিটাকে চিনেন যারা খেলাধুলা দেখেন? জি স্যার, জি স্যার চিনি। জি, নিশ্চয়ই যারা খেলাধুলো দেখেন তারা তাকে চিনবেন। খুবই অ্যানালাইসিস করে ক্রিকেট, বিশেষ করে ক্রিকেটের। সো এরকম অনেক কমেন্টেটর আছে যারা ডিপলি নলেজ রাখে এবং অ্যানালাইসিস করে, তাদের দেখবেন অটোমেটিক তাদের থেকে বেশি তথ্য পাবেন। কি কারণে একজন বলার ভালো বল করতে পারছে না, কি কারণে একজন ফুটবলার কিক করেছে বাট এটা গোল হয়নি, তার কি মিস্টেক ছিল, এই পুরো অ্যানালাইসিস। একটা টিমের স্ট্র্যাটেজির কি ফল ছিল, ডিফেন্স উইক ছিল নাকি অ্যাটাকিং উইক ছিল, নাকি অ্যাটাকাররা কোনো ফিনিশিং করতে পারে নাই, না ডিফেন্স সবাই মানে টায়ার্ড ছিল, নাকি টিমের কোন দুর্বলতা ছিল, এই সব কিছু ফাইন্ড আউট যে কমেন্টেটররা করতে পারে, তারা ভালো কমেন্ট্রি করতে পারে। তো স্ট্র্যাটেজি জানতে হবে। রিসার্চ টিম এন্ড প্লেয়ার্স, টিম এবং প্লেয়ারদের সম্পর্কে রিসার্চ করতে হবে। কিভাবে? আপনার ওই টিম সম্পর্কে জানতে হবে, টিমের হিস্ট্রি। আর্জেন্টিনা, তাহলে আর্জেন্টিনা কতবার ওয়ার্ল্ড কাপ খেলেছে, কোন স্টেজ থেকে কতবার বাদ পড়েছে, কতবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোন কোন টিমের সাথে, যে টিমের সাথে খেলা হবে ওই টিমের সাথে কতগুলো ম্যাচ খেলেছে, কতগুলো জয়ী হয়েছে, কতগুলো পরাজিত হয়েছে, কতগুলো ম্যাচ ড্র হয়েছে, এই সব কিছু রিসার্চ করতে হবে। কোন প্লেয়ারটা ওই টিমের এগেইনস্টে সবচেয়ে ভালো খেলেছে বা গোল করেছে, এই ব্যাপারগুলো। স্পেসিফিক প্লেয়ার সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপরে রয়েছে প্র্যাকটিস টাইমিং এন্ড ক্ল্যারিটি। এটা খুব ইম্পর্টেন্ট কমেন্টেটরদের জন্য। কেন? আপনার টাইমিংটা ফ্যাক্ট। কি কারণে টাইমিং ফ্যাক্ট? আপনি একটা ধারাভাষ্যকর হিসাবে একটা ধারাভাষ্য দিচ্ছেন, ওদিকে সেই সিনটা পাল্টায় অন্য সিনে চলে গিয়েছে, তাহলে কি হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। পরামর্শ দিচ্ছেন যে 10 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, এই বলতে না বলতে সে বল অন্যদিকে চলে গেছে, থ্রো ইন হয়ে গিয়েছে, আপনি স্লো আছেন।
আপনার টাইমিংটা প্র্যাকটিস করতে হবে, জাস্ট এক্সাক্ট মুহূর্তটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনি একটা ফাঁকে খেলা চলছে, একটা ফাঁকে কোনো একটা হিস্ট্রি বলছেন বা কোনো একটা ঘটনা বলছেন, এর মধ্যে একটা গোলে সুন্দর শুট করলো, হঠাৎ করে আপনাকে কুইক মুভ করে ওখান থেকে ওই ইনস্ট্যান্ট যে সিচুয়েশনটা ঘটেছে সেখানে যেতে হবে। যেমনটা আপনারা বাংলা ধারাভাষ্যে শুনবেন যে বলতে না বলতে ওদিকে 10 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়ের চমৎকার একটি শট আমরা দেখতে পেলাম, এরকমটা, তাই না? আনিসুর রহমান ভালো বলতে পারবেন, কি ঠিক বলছি কিনা? আনিসুর রহমান শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, ঠিক বলছেন স্যার। টাইমিং ফ্যাক্ট কিনা, টাইমিং, রাইট টাইমে রাইট কথাগুলো বলাটা মানে এটা খুবই জরুরি স্যার। খুবই জরুরি, রাইট। হ্যাঁ, Creating engaging moment. Creating engaging moment. Use exciting words. অনেক সময় দেখবেন যে খুবই অনেকে দেখবেন বলে ক্লিনিক্যাল ফিনিশিং, ফুটবলের ক্ষেত্রে ইউজ করে, ক্রিকেটে ইউজ করে লফটেড শট, তারপরে অনেক সময় বলে হাই ভোল্টেজ ম্যাচ, হোয়াট আ পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং শট, ইনক্রেডিবল পারফরমেন্স, এরকম বিভিন্ন টার্ম ইউজ করে দেখবেন। সো এক্সাইটিং ওয়ার্ড গুলোকে ইউজ করা, যেটা শুনতে খুবই ভালো লাগে। বি enthusiastic. Show that you were excited about the game and the fans will get excited too. অর্থাৎ আপনি এক্সাইটেড হবেন, এটার পাশাপাশি ফ্যানরাও যাতে এক্সাইটেড হয় আপনার কথা শুনে। আপনি মরার মতো কথা বলবেন, সেটা কিন্তু মানুষ এনজয় করবে না। আপনারা ওই টি স্পোর্টস এর মাঝে মাঝে কিছু কমেন্ট্রি দেখবেন যে ওদের নিজেদের ওরা যারা ওই যে নাবিল খান বা রিফাত মাসুদ যারা আছে, ওরা দেখবেন নিজেদের পেজে দেয়। সো দেখবেন ওরা কমেন্ট্রি বক্সে কি ঘটে, ওরা কিভাবে ওই মুহূর্তগুলোকে এনজয় করে, ওরা নিজেরা কিভাবে এক্সাইটিং হয়, এক্সাইটেড হয়ে যায়, এই ব্যাপারগুলো আমরা মিডিয়ার মাধ্যমে অনেক সময় জানতে পারি, ঠিক কিনা? জি স্যার, ঠিক স্যার। ডেভেলপ আ ন্যারেটিভ, অর্থাৎ টেল আ স্টোরি, ফাইন্ড দ্য স্টোরি। এভরি গেম হ্যাজ এ স্টোরি, প্রত্যেকটা গেমের কিন্তু গল্প থাকে। ইজ ওয়ান টিম ট্রাইং টু মেক আ বিগ কামব্যাক? ইজ আ প্লেয়ার সেলিব্রেটিং আ বার্থডে? মেনশন দিস থিংস টু মেক দ্য গেম মোর ইন্টারেস্টিং। অর্থাৎ হতে পারে যে একটা টিম হেরে রয়েছে, অর্থাৎ গোল খেয়ে আছে, আমি ফুটবল দিয়ে এক্সাম্পল দিচ্ছি, বাট কাম ব্যাক করার চেষ্টা করছে। এইটাকে ওইভাবে তাদের হিস্ট্রিটাকে বলতে হবে। আপনারা আর্জেন্টিনার খেলা দেখলে আমি বারবার বলি, কারণ আর্জেন্টিনা আমার ফেভারিট টিম, আপনারা কেউ মনে করবেন না, বাট আমি অন্যান্য টিমকেও পছন্দ করি, আমি ভালো প্লেয়ারদেরকে অলওয়েজ রেসপেক্ট করি, লাইক ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, প্লে ম্যারাডোনা, সবাইকে রেসপেক্ট করি। আই লাইক মোস্টলি লিওনেল মেসি, বাট আমি অন্যান্য প্লেয়ারদেরকেও, তারাও ভালো প্লেয়ার এটা আমি মানি এবং তাদেরকেও রেসপেক্ট করি। বাট অনেকে আছে দেখবেন এই মেসি ফ্যান, রোনালদোরে দেখতে পারে না, বাট আমার ক্ষেত্রে ওটা কাজ করে না। আমি অ্যাজ এ স্পোর্টসম্যান আমি ভালো প্লেয়ারদেরকে ডেফিনেটলি সম্মান করি। সো আর্জেন্টিনা সৌদি আরবের কাছে ম্যাচ হেরে গিয়েছে, লাস্ট টাইম তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো এটা কিন্তু প্রত্যেকটা টিমের একটা হিস্ট্রি থাকে। অনেকে দেখবেন রাউন্ডে ম্যাচ হেরে আবার পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়ন সামহাউ কোনোভাবে কোয়ালিফাই করে গ্রুপ মানে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, ফাইনাল স্টেজেও যায়। অনেকে দেখবেন যে বাছাই পর্বের ম্যাচগুলোতে এমন সিচুয়েশন আসে যে এই ম্যাচ না জিততে পারলে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করবে না, অথচ তারা দেখবেন সেমিফাইনাল খেলছে। ভালো ভালো টিম হতে পারে। কিপ ইট গোয়িং, link what happens now to what happens earlier in the game. এখন কি ঘটছে, আগে কি 5 মিনিট আগে এই প্লেয়ারটা কেমন খেলছিল, এই টিমের ফরমেশন 5 মিনিট আগে কেমন ছিল, আর এখন তারা কি ফরমেশন বিল্ড করে খেলছে, এই লিংক আপ করা। বি প্রিপেয়ার্ড ফর আনএক্সপেক্টেড মোমেন্ট,
অলওয়েজ প্রস্তুত থাকতে হবে, আনএক্সপেক্টেড কিছু মোমেন্টের জন্য প্রস্তুত থাকতে হবে। বি কোয়াইট, বি কোয়াইট, বি কুইক, অর্থাৎ বি কুইক ইফ সামথিং সারপ্রাইজিং হ্যাপেন্স like a sudden goal or a big mistake, you must react quickly and explain the moment. অর্থাৎ খুব কুইকলি আপনাকে আনএক্সপেক্টেড কিছু মোমেন্ট ঘটবে যেগুলোর জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। খুব সারপ্রাইজ একটা বিষয় ঘটেছে, যেমন সাডেন গোল, বলতে না বলতে আপনি একটা কথা বলছেন, এর মধ্যে গোল হয়ে গিয়েছে, একটু আগে যেটা বলছিলাম। অথবা বিগ একটা মিস্টেক করে ফেলেছে, জেনুইন গোল, গোলটাকে মিস করে দিয়েছে। সো আপনাকে এই মুহূর্তটাকে রিয়াক্ট করতে হবে। তার মানে তাকে বকা দিয়ে না, আপনার এক্সাইট মুভমেন্টে তাকে কুইকলি আপনাকে ওই বিষয়টাকে এক্সপ্লেইন করতে হবে। স্টে কাম, আপনাকে শান্ত থাকতে হবে। ইভেন হোয়েন থিংস আর ক্রেজি, ট্রাই টু স্টে কাম অ্যান্ড কিপ ইউর এক্সপ্লানেশন ক্লিয়ার। আপনার যে সিচুয়েশনই হোক না কেন, আপনাকে শান্ত থাকতে হবে, প্লাস আপনার এক্সপ্লানেশনটা, আপনি যে ব্যাখ্যা করবেন সেটা ক্লিয়ার থাকতে হবে। গেট ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভ। লিসেন টু ইয়োরসেলফ, অর্থাৎ আপনি ফিডব্যাক দিবেন কার থেকে? নিজের থেকে নিতে পারেন, রেকর্ড করে, কমেন্ট্রি রেকর্ড করে সেটা শুনতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন হোয়াট ইউ ডিড ওয়েল অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু বেটার। আপনি কি ভালো বলেছেন, কি ভালো করেছেন, এবং কোনগুলোকে আরো বেটার করতে পারেন, সেই বিষয়গুলো আপনি শুনলে, নিজেরটা নিজে শুনলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। আস্ক আদার্স, অন্যদের থেকে ফিডব্যাক নেবেন, কেমন হয়েছে, ফ্রেন্ডদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে, পরিচিত মানুষদের কাছ থেকে। গুড কমেন্ট্রি টেলস দ্য অডিয়েন্স নট জাস্ট হোয়াট ইজ হ্যাপেনিং বাট হোয়াই ইট ম্যাটার্স। গুড কমেন্ট্রি কি করে? টেল দ্য অডিয়েন্স, অডিয়েন্সদেরকে বলে, নট জাস্ট হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে, শুধুমাত্র কি ঘটছে এটা বলে না, বাট হোয়াই ইট ইজ ম্যাটার্স, কেন এটা ঘটছে এটাও গুড কমেন্টেটররাও কিন্তু বলে যে এটা এই কারণে এটা হয়েছে। অর্থাৎ অ্যাজ এ ম্যাথ অ্যানালিস্ট হিসাবেও, ওই স্পেসিফিক গেমের অ্যানালিস্ট হিসাবেও এটা হয়ে থাকে। সবাই কি বুঝতে পেরেছেন টপিকগুলো? জি স্যার, বুঝতে পারছি স্যার। অ্যাবাউট কমেন্ট্রি কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, সো এইগুলো আপনারা আপনাদের নেক্সট ফ্রাইডেও কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সবার মনে আছে তো? স্যার এটা সবার মনে আছে? স্যাটারডে করলে ভালো হয় স্যার। স্যার এটা বছর একেবারে শেষে করলে ভালো হয় স্যার। আমাদের কক্সবাজার থেকে স্যার এভাবে আসা যাওয়া তো সম্ভব হচ্ছে না স্যার। আপনি কোথায় থাকেন এমডি সালাম সাহেব? আমি স্যার কক্সবাজার থাকি। এটা একটানা করলে স্যার ভালো হতো স্যার, এভাবে মানে সপ্তাহে এভাবে হলে স্যার আমাদের জন্য অসুবিধা হবে। একটা না করলেও অনেকে আসবে না, বুঝতে পেরেছেন? জি এর আগে এখানে সমস্যা সবার কম বেশি থেকেই যায়। তারপরেও আমি কথা বলবো, পারলে আপনারা একটু অফিসে কথা বলুন। আচ্ছা স্যার। জি সময় স্যার। দেখা যায় যে এখানে শুক্রবার হইলে কেউ বলে শনিবার, শনিবার হইলে কেউ বলে শুক্রবার, বুঝতে পেরেছেন? এই জি স্যার, বিষয়গুলো এখানে কাজ করে। এখন তো স্যার আমার একেবারে অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে না স্যার। যারা দূরে আছেন, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কক্সবাজার, নোয়াখালী, তো তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো তাদের জি, জন্য হয়তো ইসের আগেও, পরীক্ষার আগেও ইমার্জেন্সি সিচুয়েশনে প্র্যাকটিক্যাল ক্লাস আয়োজন হতে পারে, বাট এটা প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া কোনো বিকল্প নাই। জি ঠিক স্যার। আছে, জি স্যার। ঠিক আছে, সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।